আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি জাপানিজ অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটির নাম কেট। কল্পনা করুন আপনি একজন দুর্ধর্ষ কিলার। আপনার বুলেট কখনো মিস হয় না, আর আপনার হাত থেকে আজ পর্যন্ত কোনো টার্গেট বেঁচেও ফেরেনি। কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার শরীর ঠিকমতো কাজ করছে না। ডাক্তার জানালো আপনার কোনো শত্রু আপনার রক্তে এমন এক তেজস্ক্রিয় বিষ মিশিয়ে দিয়েছে যার কোনো চিকিৎসা পৃথিবীতে নেই। আপনার মৃত্যু হতে সময় আছে মাত্র 24 ঘন্টা, না তারও কম। আপনার শরীর ধীরে ধীরে ভেতর থেকে গলে যাচ্ছে, হাড়গোড় ভেঙে আসছে, কিন্তু আপনার চোখে তখনও শুধু একটাই নেশা, প্রতিশোধ। এমনই ঘটেছে টোকিওর কেইট নামের এক মেয়ের সাথে। আলোয় ঝকঝকে টোকিও শহর আজ রাতে সাক্ষী হতে যাচ্ছে এক চরম ধ্বংসযজ্ঞের। কারণ মেয়েটি জিদ নিয়ে ফেলেছে সে একা মরবে না, তার সাথে যে বেইমানি করেছে 24 ঘন্টার মাঝে তাদের প্রত্যেককে কচুকাটা করে তবেই মরবে। মাফিয়াদের ডেরা থেকে শুরু করে অন্ধকার গলি, প্রতিটি জায়গায় আজ শুধু লাশের পাহাড় জমবে। ওয়ান ম্যান আর্মি হয়ে একটা মেয়ে মাত্র 24 ঘন্টায় পুরো মাফিয়া গ্যাং কিভাবে ধুলোয় মিশিয়ে দিবে, সেই দুর্ধর্ষ মিশনটাই এখন আমরা উপভোগ করতে চলেছি। তো চলেন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। হাই, আমি রোমানা। ফিল্মি আপি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভি শুরুতে আমরা জাপানের ওসাকা শহর দেখতে পাই। একটা গোলাপি রঙের ভ্যানিলা ট্রাকে পপ সং বাজতেছে, আর ট্রাকটি কোথায় যেন যাচ্ছে। চীন কাঠ হয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে আসে। ফ্যাক্টরির মেইন গেট দিয়ে ভিতরে কালো রঙের লাক্সারি একটা কার ঢোকে। তো আমরা দেখি ওদিকে ইন্ডাস্ট্রিয়াল এলাকাতে সেই ভ্যানিলা ট্রাকটাও ঢুকতেছে। কিন্তু প্রশ্ন হলো এই ট্রাকে আসলে কে আছে? তখন চীন সেই ট্রাকের ভিতরে আসলে আমরা ভিতরে সেই ভাড়াটে কিলার কেটকে দেখতে পাই। সাথে আছে কেটের মেন্টর বা গুরু ভ্যারিক। আর গাড়ির ভিতরের পরিবেশ দেখেছেন, বাপরে বাপ, মনে হচ্ছে পুরো একটা অস্ত্রের কারখানা। তো কেট যেভাবে অস্ত্র নিয়ে রেডি হচ্ছে তাতে বুঝতে পারি কেট আসলে এই এলাকাতে একটা লোককে খুন করতে এসেছে। তো ভ্যারিক কেটকে বলে যদি গুলি মিস হয় তো তার জন্য কি কোনো ব্যাকআপ প্ল্যান রাখবে? কেট বলে সেটার প্রয়োজন নেই, এই 12 বছরে আজও কি একটা গুলি মিস করেছি। তার মানে কেট এতটা দক্ষ যে তার গুলি কখনো মিস হয় না। কেটের কনফিডেন্স দেখে ভ্যারিক খুশি হয় ও কেটের সবচেয়ে প্রিয় একটা এনার্জি ড্রিঙ্কসের বোতল দিয়ে বলে ভালোভাবে মিশনটা শেষ করিও। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু 7 বছরের পরিশ্রম সব মাটি হয়ে যাবে। কেট এনার্জি ড্রিঙ্কসের বোতল নিয়ে ভ্যানিলা ট্রাক থেকে লাফ দিয়ে নিচে নামে ও পাশের একটা বিল্ডিং এর দিকে যেতে থাকে। বিল্ডিং এর গেটে 2 জন গার্ড দাঁড়িয়েছিল। কেট জাপানি ভাষায় তাদের কাছে মন্দিরে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করলে তারা বলে তোমরা পিছনে ছেড়ে এসেছো। এটা শুনে কেট থ্যাঙ্কস বলেই এলে। কেট পাশের বিল্ডিং এর ছাদে উঠে স্নাইপার পজিশন করে নিতেই সেখানে কালো একটা গাড়ি আসে, আর এই গাড়িতেই সেই লোকটি আছে যাকে কেট মারতে এসেছে। তো কেটের কানে ইয়ারফোন আছে, আর ফোন কলে হেডকোয়ার্টার থেকে অপারেটর কেটকে সব নির্দেশনা দিচ্ছে। তো কালো গাড়িটি থেকে সেই টার্গেট বের হতেই অপারেটর বলে টার্গেট তোমার সামনে, তাড়াতাড়ি গুলি করে দাও। কেট গুলি করবে, ঠিক তখনই গাড়ি থেকে একটা বাচ্চা মেয়ে বের হয়। এটা এই লোকটির মেয়ে। পিচ্চিটিকে দেখতেই কেট থেমে যায়, কারণ কেটের নীতি হলো সে বাচ্চাদের সামনে বা বাচ্চাদের উপর কখনো ফায়ার করে না। ওদিকে কেট গুলি করছে না দেখে অপারেটর বারবার গুলি করার জন্য তাড়া দিতে থাকে। কেট বলে টার্গেটের সাথে একটা বাচ্চা মেয়ে আছে, তাই একটু অপেক্ষা করি। ওদিকে অপারেটর লাগাতার বলতে থাকে টার্গেট ভিতরে চলে যাচ্ছে, তাড়াতাড়ি গুলি করো বলছি। কি এক জ্বালা। কেটের আঙ্গুল ট্রিগারে গিয়েও বারবার থেমে যাচ্ছে, আর ওদিকে অপারেটর তাড়া দিয়েই যাচ্ছে। অবশেষে কেট নিজের বিবেকের গলায় পা দিয়ে দম বন্ধ করে সিন কাট হয়ে 10 মাস পর চলে আসে। আমরা দেখি কেট রাতে রাস্তায় জগিং করছে। কিন্তু 10 মাস আগে পিচ্চি মেয়েটির কান্না দেখে কেট যেভাবে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, আজও আমরা কেটের ফেসে সেই অপরাধবোধটাই স্পষ্ট দেখতে পাচ্ছি, যেন সেই অপরাধবোধটা আজও কেটকে তাড়া করে বেড়াচ্ছে। তো কেট দৌড়াতে দৌড়াতে একটা ড্রেসের দোকানের সামনে এসে দাঁড়ালে শোরুমে থাকা কিউট একটা ড্রেস দেখে ইমোশনাল হয়ে যায়, কারণ কেটের প্রফেশনটাই এমন যে সে এসব ড্রেস কখনোই পরতে পারে না। সিন কাট হলে দেখি কেট অফিসে এসে তার গুরু ভ্যারিককে বলতেছে বস আমি এসব খুন খারাপি থেকে অবসর নিতে চাই। ভ্যারিক বুঝতে পারে কেট কেন এই কথা বলছে।
তাই ভ্যারিক বলে সেদিন ওখানে যা হয়েছে তা একদমই ঠিক হয়নি। আমি জানতাম না যে লোকটির সাথে ছোট একটা মেয়েও থাকবে। কেট বলে আমাদের একটা সিম্পল আদর্শ ছিল, কখনো বাচ্চাদের ক্ষতি করব না। ভ্যারিক বলে এই প্রফেশনে মাঝে মাঝে এমন রুলস ব্রেক হতেই পারে। কেট বলে কিন্তু আমি আজও সেই মেয়ের কান্নাটা বলতে পারি না। বস বলে এসব মাথা থেকে ঝেড়ে ফেলো, নেক্সট মিশনের জন্য প্রিপারেশন নাও। কেট বলে ঠিক আছে, এই মিশনই শেষ, এরপর আমি এসব কাজ একদম ছেড়ে দিয়ে সাধারণ জীবন কাটাতে চাই। এটা শুনে ভ্যারিক অবাক হয়ে বলে মানে তুমি বিয়ে, সন্তান, সংসার, একটা পোষা কুকুর, শহর থেকে দূরে কোথাও একটা নিরিবিলি বাসা, এসব চাচ্ছ? কেট বলে হয়তো এমনই কিছু। ভ্যারিক বলে 2 দিনেই বোর হয়ে আবার আমার কাছে ফিরে আসবে। এটা শুনে কেট থ মেরে যায় ও আপন মনে কি যেন ভাবতে থাকে। সিন কাট হয়ে কেটের লাক্সারি হোটেলের রুমে আসে। কেট জানালার ওপাশে টোকিও শহরের ঝলমলে আলো দেখতেছে আর মনের সাথে কি যেন একটা যুদ্ধ করতেছে। কিছুক্ষণ মনের সাথে যুদ্ধ করার পর ফাইনালি বেডের কাছে আসে ও বেডে রাখা ড্রেসটা দেখতে থাকে। এটা সেই কিউট ড্রেসটা যেটা শোরুমে দেখে কেটের মন কিনতে চেয়েছিল। আর কেট সেই থেকে নিজের মনের সাথে এই যুদ্ধটাই করছে যে সে এটা পরবে কিনা, কারণ এটা পরা মানে বন্দুক ছেড়ে সাধারণ জীবন শুরু করা। সিন কাট হয়ে একটা হাইফাই বারে আসলে দেখি কেট ফাইনালি সেই ড্রেসটা পরেছে এবং খুব সুন্দর করে সেজে এখানে এসেছে। মানে কেট ফাইনালি সাধারণ জীবনে আসার সিদ্ধান্তটাই নিয়েছে। তো কেটকে যেহেতু সাধারণ কিউট একটা মেয়ে মনে হচ্ছে, তাই স্টিভেন নামের একটা ছেলে এসে কেটের সাথে লাইন মারতে শুরু করে। ছেলেটি লাইন মারার স্টাইল বেশ মজাদার ছিল, তাই ব্যাপারটা কেটের বেশ ভালো লাগে ও কেট ছেলেটির সাথে বন্ধুত্ব করে ফেলে। সিন কাট হয়ে হোটেল রুমে আসতে দেখি তারা দুজনে ঘনিষ্ঠ হয়েছে। তো কেট রোমান্টিক মুডে থাকলে কি হবে, পেশাদারি স্বভাব তো ভুলতে পারেনি। তাই সে রোমাঞ্চের মাঝেই গোপনে স্টিভেনের মানিব্যাগ চেক করে দেখে নেয় ছেলেটি আসলে কে। তো কেট দেখে স্টিভেন আসলে একটা সাধারণ কোম্পানিতে জব করে। সেই সাথে স্টিভেনের বাসার ঠিকানাটাও দেখে নেয়। এবার কেটের সকল সন্দেহ দূর হয়। এমন সময় কেটের ফোনে একটা মেসেজ আসে, লাস্ট ডান্স টু নাইট, ঠিক রাত 11টায় রূপপঙ্গি টাওয়ারে চলে এসো। মানে এটাই কেটের সেই শেষ মিশন। ব্যাস কেট স্টিভেনকে বিদায় জানিয়ে মিশনে যাওয়ার জন্য বের হয়। তো বরাবরের মতো কেটের হেডফোনে ফোন কলে অপারেটর কানেক্ট আছে। কেট স্নাইপার পজিশন করে নিয়ে বলে বলো টার্গেট কোথায়। অপারেটর বলে সামনে দেখো একটা মেইন গেট আছে। কেট বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। অপারেটর বলে পজিশন নিয়ে রেডি থেকো, ওই গেট দিয়ে টার্গেট বের হবে। কেট ওকে বলে পজিশন অ্যাকুরেট করতে ধরতেই খেয়াল করে কেন জানি তার মাথা ঘুরতে শুরু করেছে এবং চোখে অন্ধকার দেখতেছে। কেট তখন নিজেকে সামলানোর চেষ্টা করতেছে। এর মাঝে টার্গেট গেটে বেরিয়ে আসলে অপারেটর কেটকে গুলি চালানোর নির্দেশ দেয়। কিন্তু কেট গুলি চালাবে কি করে, তার তো রীতিমতো মাথা ঘুরতে শুরু করেছে। এদিকে হাতে সময়ও নেই, তাই কেট তাড়াহুড়ো করে গুলি চালালে গুলিটা মিস হয়ে যায়। সাথে কেটের মাথা ঘোরাটাও রীতিমতো বেড়ে যায়। জীবনে এই প্রথম কেট গুলি মিস করলো, তাই কেট রেগে মেগে আবার গুলি করবে। তার আগেই টার্গেট গাড়িতে উঠে দ্রুত পালাতে শুরু করে। অপারেটর কেটকে বলে টার্গেট মিস হয়ে গেছে, এখন তাড়াতাড়ি পালাও। কিন্তু কেট এত সহজে হেরে যাওয়ার মেয়ে না, তাই সে অপারেটরের নির্দেশ অমান্য করে দৌড়ে একটা বিল্ডিং এর সাথে আসে ও সেখান থেকে টার্গেটের গাড়িতে গুলি করে দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে থেমে যায়। তখন লোকটির সহযোগীরা লোকটিকে তাদের গাড়িতে পার করে নিতে থাকে। এদিকে কেটের মাথা ঘোরা এতটা বেড়ে গেছে যে কেট নিজেকে আর সামলাতে না পেরে বাধ্য হয়ে ছাদ থেকে দৌড়ে নিচে আসে। তো কেট অসুস্থ অবস্থাতেই বিল্ডিং থেকে বেরিয়ে আসতে দেখে টার্গেট অন্য গাড়িতে করে পালিয়ে যাচ্ছে। ব্যাস কেট রেগে মেগে রাস্তার পাশে থেকে একটা গাড়িতে উঠে পড়ে। এরপর কেটের শারীরিক অবস্থা ভীষণ রকমের খারাপ হয়ে গেলে সে গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর এই গেল। কেট যখন মৃত্যুর কোলে ঢলে পড়ার মতো অবস্থা, তখন কেটের ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তে থাকে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। ভ্যারিক কেটকে বলতেছে আজ থেকে তোমার নতুন জীবন শুরু। তোমার নাম কি? কেট। হাই কেট, আমি ভ্যারিক। এখন থেকে আমি তোমার অভিভাবক, মানে এখন থেকে আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার বেস্ট ফ্রেন্ড, সেই সাথে আমি তোমার প্রশিক্ষণদাতা। এরপর ভ্যারিকের সাথেই কেটের বেড়ে ওঠার সিনগুলো দেখানো হয়। তো সিন বর্তমানে আসলে দেখি কেট একটা হসপিটালের বেডে শুয়ে আছে ও তার জ্ঞান ফিরতেছে। একটু পরে ডাক্তার এসে তাকে অদ্ভুত একটা প্রশ্ন করে, আপনি কি সম্প্রতি কোনো তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ পদার্থের সংস্পর্শে এসেছিলেন? কেট অবাক হয়ে তাকিয়ে থাকে। ডাক্তার তখন রিপোর্ট পড়ে বলে আপনি আসলে অ্যাকিউট রেডিয়েশন সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। কেট কিছু বুঝতে না পারলে ডাক্তার পরিষ্কার করে বলে আপনাকে কেউ পলোনিয়াম 204 নামের এক ভয়াবহ বিষ খাইয়েছে, যার কোনো নিরাময়ক ঔষধ নেই।
কেট তো শক, কে তাকে এই বিষ খাওয়ালো। তখনই কেটের স্টিভেনের কথা মনে পড়ে যায়। তো যেই না কেট বুঝে যায় এটা সেই স্টিভেনের কাজ, ব্যাস কেটের মাথায় যেন বাস পড়ে। সে রেগে মেগে উঠে বসে। ডক্টর বলে প্লিজ উঠবেন না, শুয়ে থাকুন। কেট টান দিয়ে স্যালাইন খুলে ফেলেও বলে সোজা সোজা বলুন আমি কতক্ষণ বাঁচবো। ডক্টর বলে সর্বোচ্চ 1 দিন। এটা শুনে কেট ও শিট বলেই 24 ঘন্টার মাঝে কেট মরতে চলেছে। এই নিউজ কেটকে ততটা কষ্ট দিচ্ছে না যতটা কষ্ট এটা ভেবে পাচ্ছে যে সে জীবনে এই প্রথম একটা ছেলেকে এতটা বিশ্বাস করলো ও ভালোবাসলো, ছেলেটির সাথে নতুন জীবনের স্বপ্ন দেখলো, আর ছেলেটি কিনা তার সাথে এমনটা করলো। ব্যাস কেটের জিদ উঠে যায়। মরার আগে সে যে করেই হোক সেই ছেলের মুখোমুখি হবে। এরপর আর 1 সেকেন্ড দেরি নাই, কেট কৌশলে এখান থেকে পালাতে শুরু করে। তো কেট একজন ডাক্তারকে জিম্মি করে স্টোর রুমে নিয়ে যায় ও বন্দুকের মুখে হুমকি দিয়ে বলে আমাকে এমন কিছু মেডিসিন বা ইনজেকশন দাও যাতে আমি আগামী 24 ঘন্টা সজাগ থাকতে পারি। ডাক্তার ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে 5টি স্টিমুল্যান্ট ইনজেকশনের প্যাকেট দেয়। কেট ইনজেকশনগুলো নিয়ে হসপিটাল থেকে পালিয়ে পার্কিং লটে আসে। এরপর সেখান থেকে একটা গাড়ি হাতিয়ে নিয়ে সোজা সেই স্টিভেনের খোঁজে বেরিয়ে পড়ে ও স্টিভেনের কার্ডে দেখা সেই ঠিকানাটা মনে করার চেষ্টা করে। সিনি স্টিভেনের কাছে আসলে দেখি সে বাসায় তার বউয়ের সাথে রোমান্স করতে ব্যস্ত। এমন সময় দরজায় বেল বেজে ওঠে। স্টিভেন দরজা খুলতেই এই লে বলো আমাকে বিষ কেন খাইয়েছিলে? স্টিভেন অবাক হয়ে বলে আমি তো জানতাম না ওটা বিষ ছিল, ওরা আমাকে বলেছিল ওটা জাস্ট সামান্য ড্রাগ যাতে ওরা তোমার রুমে চুরি করতে পারে। কেট বলে কে বলেছিল? স্টিভেন বলতে না চাইলে কেট যেই না স্টিভেনের স্ত্রীর মাথায় বন্দুক ধরে স্টিভেন বলে ওঠে সাতো একজন ইয়াকুজা লিডার। সাতো বহু বছর থেকে আমাদেরকে গোলাম করে রেখেছে। আমরা সাধারণ জীবনে ফিরতে চাইলে সে বলে আমরা যদি এই কাজটা করে দেই তাহলে সে আমাদেরকে স্বাভাবিক লাইফে ফিরতে দিবে, আমরা নতুন এক জীবন শুরু করতে পারবো। এটা শুনে মুহূর্তের মাঝে কেটের চোখে জল টলমল করে ওঠে, কারণ সেও নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিল। তাই কেট ইমোশনাল হয়ে স্টিভেনকে ক্ষমা করে দেয়। এরপর কেটের মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলে কেট ওয়াশরুমে এসে তার সাথে আনা বড়িগুলো গুঁড়ো করে খাচ্ছে। এমন সময় স্টিভেনের বউ কিছু ড্রেস এনে বলে এগুলো হয়তো তোমার গায়ে হবে, আর হ্যাঁ তুমি কি কিছু খাবে? কেট বলে বুম বুম লেমন ড্রিঙ্কসটা আছে। মেয়েটি ভেবাচাকে খেয়ে বলে সরি এটা নেই। সিন কাট হলে দেখি কেট তার মেন্টর ভেরিকের সাথে দেখা করেছে। ভেরিক ঘটনার সব শুনে অবাক হয়ে বলে কে তোমাকে মারার প্ল্যান করেছিল? কেট বলে সেটাই তো খোঁজার চেষ্টা করতেছি। এরপর কেট জানতে চাই সে এর আগের মিশনে যাকে মেরেছিল সেই টার্গেট আসলে কে ছিল। ভ্যারিক বলে ক্যান্তারো, সে ছিল টোকিওর মাফিয়া ডন কিজিমার ছোট ভাই, আর কিজিমাই হয়তো তার ভাইয়ের বদলা নিতে এটা করেছে। এটা শুনে কেটের তো জিদ উঠে যায়। সে দুম করে উঠে পড়েও বলে কিজিমার ডেরায় কিভাবে পৌঁছাবো? ভ্যারিক বলে কিজিমা কখনো বাহিরে বের হয় না। কেট বলে এই সাতোটাকে? ভ্যারিক বলে সেটা তো জানি না, তবে এটুকু জানি তার লোকেরা ব্ল্যাক লিজার্ড নামের একটা জায়গায় উঠবস করে। কেট বলে ব্যাস এটুকুই যথেষ্ট। এই বলে কেট বেরিয়ে পড়ে। তো কেট মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে আর সিন চলে আসে সেই ব্ল্যাক লিজার্ডে। এখানে বিশাল বিশাল ড্রাম বাজিয়ে নাচ গান চলতেছে, আর এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে জাপানি মাফিয়াদের এক বড় বৈঠক। একটু পরে সেখানে একটি কালো রঙের লাক্সারি কার এসে থামলে ইয়াকুজাদের বড় লিডার সেই সাতো তার দলবল নিয়ে ভেতরে ঢোকে। কেট আগে থেকেই গাড়িতে বসে সব পর্যবেক্ষণ করছিল, তাই সে চুপি চুপি গাড়ি থেকে নেমে মাফিয়াদের সেই আস্তানার দিকে এগোতে থাকে। তো কেটেকে জিজ্ঞেস করে তুমি কি সাতো? সাতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে বলে তুমি কে আর কি চাও? কেট বলে তুমি কি আমাকে বিষ দিয়েছ? সাতো কোনো জবাব দেয় না। যদি মিথ্যা বলো বা উত্তর না দাও তবে সোজা গুলি খাবে। তো বলো তুমি কি আমাকে বিষ দিয়েছ? সাতোর এমন রিয়াকশন দেখে কেট বলে তার মানে দিয়েছ, তো কেন দিয়েছ? সাতো জবাব না দিলে কেট পাশের জনকে ধ্যান করে গুলি করে বলে বলো আমাকে বিষ কেন দিয়েছ? আমি কেবল বসের অর্ডার ফলো করি। কেট বলে কার? কিজিমার? এটা শুনে পাশে থাকা এক মাফিয়া কেটের উপর রেগে যায়। সাতো তাকে থামিয়ে দিয়ে বলে হ্যাঁ কিজিমার। কেট রেগে মেগে বলে কিজিমা এখন কোথায়? ওর কাছে কিভাবে পৌঁছাবো? সাতো যেই না বলে এটা জানি না, ব্যাস এই নে। এরপর পাশে থাকা সেই লোকের কাছে এসে বলে লে এই একই প্রশ্ন তোকে করছি, কিজিমা কোথায়? ঠিক তখনই সেখানে সিকিউরিটি গ্যাং চলে আসলে কেট লোকটিকে ধুম করে জিম্মি করে ফেলে ও বলে সবাই অস্ত্র ফেলে দাও নয়তো একে গুলি করে মারবো। এটা শুনে সবাই বাধ্য হয়ে অস্ত্র ফেলে দেয়। কেট বলে শেষবারের মতো বলতেছি কিজিমা কোথায়? লোকটি তারপরেও জবাব না দিলে কেট গুলি চালায়, বাট বুলেট বের হয় না। ব্যাস
এখানে থাকা সবাইকে কেট কচুকাটা করেছে, এখন কেবলমাত্র এই লোকটি বাকি আছে। কেট লোকটির কাছে এসে মাথায় পিস্তল ধরলে প্রশ্ন করার আগেই লোকটি বলে ওঠে, অ্যানি চ্যান, সে কিজিমার খোঁজ জানে। অ্যানি হচ্ছে কিজিমার ভাগ্নি। এদিকে কেটের শরীর ঝিমিয়ে যাচ্ছে, তাই কেট ধ্যাম করে নিজেকে একটা ইঞ্জেকশন পুশ করে। এরপর বলে, অ্যানি কোথায়? তখনই সিন চলে আসে একটা নাইট ক্লাবে। কেট ভিতরে ঢুকতেছে আর চাক্ষুষ নজরে চারিদিকে অ্যানিকে খুঁজতেছে। তো এই ভিড়ের মাঝে এই মেয়েটিকে দেখতেই কেট থমকে যায়, কারণ এটা সেই মেয়ে যার কান্না আজও কেটকে তাড়া করে বেড়ায়। এবার কেট হিসাব মেলাতে পারে, তার মানে এটাই সেই মেয়ে যাকে সে খুঁজতেছে। তো কেট আশেপাশে তাকালে দেখে অ্যানির সিকিউরিটি গার্ডরা একটু দূরেই দাঁড়িয়ে আছে। তখন কেট কেট অ্যানিকে টেনে হিঁচড়ে ক্লাব থেকে বের করে আনে, কিন্তু অ্যানি কিছুতেই যাচ্ছে না। সে কেটের হাতে কামড়ে ধরে। কেট তখন কষিয়ে একটা থাপ্পড় মারলে অ্যানি পড়ে যায় ও উঠে দৌড়ে পালাতে শুরু করে। গুলির শব্দে এবার অ্যানি ভয়ে থেমে গেলে কেট কাছে এসে বলে, পালানোর চেষ্টা করলে নেক্সট গুলি তোমার মাথায় পড়বে। অ্যানি বলে, সরি। কেট বলে, কিজিমাকে এক্ষুনি কল করো, আমার কাছে নাম্বার নেই। এটা শুনে কেট মোবাইলটা কেড়ে নিলে অ্যানি বলে, তুমি কে? কেট বলে, তুমি কিজিমার সাথে কিভাবে যোগাযোগ করো? অ্যানি বলে, আমার দরকার পড়লে আমি রেঞ্জিকে কল করি। এই রেঞ্জিটাকে? কিজিমার অ্যাডভাইজার। কেবল এই রেঞ্জি কিজিমার সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, তাহলে রেঞ্জিকে কল করো। অ্যানি তখন রেঞ্জিকে কল করলে ফোনটা সিনজো নামের একজন রিসিভ করে। অ্যানি বলে, রেঞ্জি কোথায়? ওকে ফোনটা দাও। সিনজো বলে, কি দরকার? রেঞ্জি এখন বিধি আছে। অ্যানি বলে, আমাকে একজন কিডন্যাপ করেছে। অ্যানি তখন লাইনে থাকলে একটুর মাঝে রেঞ্জি কথা বলে। অ্যানি বলে, রেঞ্জি একটা বিদেশি মেয়ে আমাকে কিডন্যাপ করেছে। কেট দুম করে ফোনটা নিয়ে বলে, অ্যানি এখন আমার কাছে। যদি ওকে জীবিত দেখতে চাও তো 1 ঘন্টার মাঝে মুরাকাবা মার্কেটে আসো। 1 সেকেন্ড দেরি হয়তো মেয়েকে মেরে ফেলবো। রেঞ্জি বলে, তুমি কে? কেট জবাব না দিয়ে ফোনটা ছুঁড়ে মেরে অ্যানিকে দেয়। অ্যানি রেগে মেগে কেটকে বলে, তুমি একটা পাগল। তুমি কি ভাবতেছো আমার সাহায্যে ওর কাছ পর্যন্ত পৌঁছাবে? আরে ও তো আমার বাঁচা মরা নিয়ে পরোয়াও করে না, এমনকি কেউই না। এদিকে কেটের মাথা ঘোরা শুরু হয়েছে, তাই সে এখানে আর দাঁড়িয়ে থাকতে না পেরে অ্যানিকে কোথায় জানি নিয়ে যেতে থাকে। সিন কাট হয়ে ইয়াকুজাদের একটা মিটিং রুমে আসে। সেখানে রেঞ্জি তার দলবল নিয়ে সিরিয়াস আলোচনায় ব্যস্ত ছিল। এর মাঝে এই ঘটনা শুনে সে সবাইকে বলে, কিজিমাকে এই ছোটখাটো ঝামেলা নিয়ে বিরক্ত করা যাবে না, আমরা নিজেরাই এটা সামলে নেব। জানি না কি করবে, তবে এই বিদেশি মেয়েটাকে খতম করা চাই। এই বলে রেঞ্জি তার দলবল পাঠিয়ে দেয় এবং সিনজোকে আলাদাভাবে ডেকে বলে, বিষয়টা এমন ভাবে হ্যান্ডেল করবে যাতে কিজিমা কিছুতেই এসব জানতে না পারে, বুঝেছো? হ্যাঁ স্যার। এই বলে সিনজোও বেরিয়ে পড়ে। সিন চলে আসে একটা ট্রেন প্ল্যাটফর্মে। কেটের মাথা ঘুরতেছে, তাই কেট অ্যানিকে এখানে নিয়ে এসে পাশাপাশি বসে আছে। অ্যানি রেগে মেগে নানা বকবক করে যাচ্ছে ও কেটকে গালি দিয়ে যাচ্ছে। এর মাঝে কেটের নাক দিয়ে রক্ত বের হতে থাকলে অ্যানি গা ঘিনঘিনানি দেখিয়ে উঠে দাঁড়াইও বলে, একসি পাশে বসে পড়ো বলছি। অ্যানি বলে, বসবো না, কি করবে? তুমি একটা অসুস্থ আবর্জনা। এই বলে অ্যানি রেগে মেগে মাঝের আঙ্গুল দেখিয়ে খুবই খারাপ ভাষায় গালি দেয়। কেট তখন পিস্তল বের করলে অ্যানি মুহূর্তের মাঝে লাইনে চলে আসে। সিন কাট হলে দেখি কেট অ্যানিকে সাথে নিয়ে আবার মার্কেটের ভিতরে চলে আসতেছে। যেতে যেতে কেট আশেপাশে কড়া নজর রাখতে থাকে। একটা জায়গায় এসে অ্যানি বলে, হেই, আমাকে বাথরুমে যেতে হবে। তখন কেটের পেট থেকেও রক্ত বের হচ্ছে। এটা দেখে কেট বলে, হ্যাঁ আমাকেও যেতে হবে। এই বলে কেট অ্যানিকে নিয়ে পাশের একটা শপিং মলে ঢুকে পড়ে ও তাড়াহুড়ো করে প্রয়োজনীয় কিছু সার্জিক্যাল জিনিসপত্র কিনে নেয়। এরপর দোকানদারকে বলে, এই বুম বুম লেমন পাওয়া যাবে? লোকটি বলে, নেই, কি আর করার। কেট অ্যানিকে নিয়ে সোজা পাশের একটা পাবলিক ওয়াশরুমে ঢুকে পড়ে ও দরজাটা লক করে দেয়। অ্যানি তখন পাশের বাথরুমে যায় আর কেট বেসিনে এসে খেয়াল করে তার দাঁত খুলে খুলে পড়তেছে। তো কেট তার গা পরিষ্কার করার জন্য গায়ে থাকা টি শার্টটি খুলতেই অ্যানি এসে পড়ে। সে কেটের এমন পচা শরীর দেখে তো ঘৃণাই শেষ। কেট তার শরীরটা ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে আবার টি শার্ট পরে। এরপর আয়নায় নিজেকে দেখতে দেখতে কি যেন ভেবে হাতে কাঁচি নাই। তারপর কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ শেষে তো চুল কাটা শেষ হলে কেট হাতে টেপ নিয়েই অ্যানিকে ধাক্কা মেরে বাথরুমে ঢুকাই। এরপর জোর করে একটা পাইপের সাথে অ্যানির হাতগুলো টেপ দিয়ে বেঁধে ফেলে ও মুখেও একটা কাপড় গুঁজে দেয়। অ্যানি তো ঘৃণায় মরে যাচ্ছে অবস্থা। তো কেট বাহিরে বেরিয়ে দরজায় আউট অফ অর্ডারের একটা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। এরপর কেট এখান থেকে যেতে থাকে ও মার্কেটের চারিদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করে অ্যানিকে নেওয়ার জন্য কোনো লোক এখানে আশেপাশে কোথাও এসেছে কিনা। তো
কেট রেস্টুরেন্টে বসে আশেপাশে নজর রাখতেছে। এমন সময় মার্কেটের সামনে কিজিমার মাফিয়া গ্যাং চলে আসে। শিনজো গাড়ি থেকে নেমে সবাইকে বলে যে কোনো উপায়ে ওই বাচ্চাটাকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো, যাও। সঙ্গে সঙ্গে পুরো গ্যাং এলাকায় ছড়িয়ে পড়ে। তো কেট রেস্টুরেন্টের ভিতরে থেকে ভালোভাবে সব পর্যবেক্ষণ করে শিনজোর সামনে এসে দাঁড়ালে শিনজো বলে অ্যানি কোথায়? কেট বলে কিজিমা কোথায়? তাকে তো দেখছি না। শিনজো বলে আগে অ্যানিকে সামনে আনো। কেট বলে কিজিমাকে এক্ষুনি এখানে হাজির করো, নয়তো আমি চলে গেলাম, অ্যানিকে জীবনেও আর পাবে না। এটা শুনে শিনজো পিস্তল বের করতেই তো শিনজো অ্যানির খোঁজ করতে করতে টয়লেটের সামনে আসতেই অ্যানিও টয়লেটের দরজা ভেঙে বেরিয়ে আসে। এরপর অ্যানি শিনজোকে দেখে ডাক দেয়। ওদিকে কেট অসুস্থ হয়ে পড়েছে, তার রক্ত বমি হচ্ছে। এদিকে অ্যানি খেয়াল করতেছে শিনজো তাকে উদ্ধার করে নিয়ে যাবে, তা না করে কেন জানি সন্দেহজনক আচরণ করতেছে। অ্যানি বলে ওঠে, শিনজো তুমি কি করতে চাচ্ছ? তখনই শিনজো সহ শিনজোর লোকেরা অ্যানির দিকে বন্দুক তাক করে। মানে এরা আসলে এই প্ল্যানেই এসেছে যে অ্যানিকে মেরে ফেলবে। তো শিনজো অ্যানিকে বলে তোমাকে এখন তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। তার মানে ওই যে কেট অ্যানির বাবাকে গুলি করে মেরে ফেলেছিল না, সেটার ডিল আসলে এরাই কেটের কোম্পানিকে দিয়েছিল। তো শিনজো অ্যানিকে গুলি করবে, ঠিক তখনই চোখের সামনে এমন খুনাখুনি দেখে অ্যানি তো ভয়ে কাঁপতেছে। এদিকে পুলিশের সাইরেন শোনা যাচ্ছে। কেট বলে চলো তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। এই বলে কেট এখান থেকে দৌড়াতে থাকলে অ্যানিও পিছন পিছন দৌড়াতে থাকে। কেট অ্যানিকে বলে আমাকে ফলো না করে তুমি তোমার রাস্তা মাপো। অ্যানি বলে তুমি আমাকে একলা ছেড়ে যাবে? কিজিমা আসেনি, সো তুমি আমার কোনো কাজের না। অ্যানি বলে আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার নিজের ফ্যামিলি তো আমাকে মেরে ফেলতে চাই। কেট বলে সেটা আমার মাথা ব্যথা নয়। অ্যানি রেগে মেগে বলে তাহলে তুমি আমাকে কেন বাঁচালে? কেট জবাব না দিয়ে চলে যেতে থাকলে অ্যানি কাঁদতে থাকে ও বলে প্লিজ আমাকে এভাবে একা রেখে চলে যেও না। আমার মামা কিজিমাই আমার বাবাকে মেরেছে, এখন সে আমাকে মারতে চাচ্ছে। বলো আমার অপরাধ কি? আমি তো কোনো পাপ করিনি। তখন কেটের অতীতের একটা স্মৃতি মনে পড়ে, যেখানে কেট ছোটবেলায় তার উপর হওয়া অত্যাচারের বদলা নিতে গিয়েছিল, কিন্তু পারছিল না। পরে অনেক সাহস জুটিয়ে কেট লোকটিকে খুন করে ফেলেছিল। এদিকে অ্যানি চিল্লিয়ে যাচ্ছে, সবাই আমাকে এমনভাবে ইউজ করে ছুঁড়ে ফেলে দেয় যেন আমি টিস্যু পেপার। কেট রেগে মেগে ধমক দিয়ে বলে শাট আপ, তুমি কিচ্ছু জানো না আসলে ঘটনা চলছেটা কি। অকারণেই শুধু বকবক করে যাচ্ছ, তুমি জাস্ট একটা পিচ্চি বাচ্চা। এটা শুনে অ্যানি রীতিমতো থমড়ে যায়। এদিকে কেটের মাথা ঘোরা শুরু হলে কেট সেন্স হারাতে শুরু করে। কেট তখন কোনো রকমের ইনজেকশন পুশ করে নিজেকে সামলে নেয়। অ্যানি অবাক হয়ে বলে তোমার আসলে কি হয়েছে? কেট বলে আমি মরতে চলেছি। এটা শুনে অ্যানির চোখে জল চলে আসে। অ্যানি বলে তোমার এই হাল নিশ্চয়ই কিজিমা করেছে, তাই না? কেট জবাব না দিলেও অ্যানি বুঝে যায়। অ্যানি বলে ওকে পেলে মেরে ফেলবে। কেটের সেন্স হারানোর অবস্থা। অ্যানি মোটিভেশন দিয়ে বলে তুমি ভয়ঙ্কর একজন কিলার, জানি তুমি এটা পারবে, তবে তোমার বর্তমান যে শারীরিক অবস্থা তাতে তুমি একা নিজেকে সামলাতে পারবে না, তাই আমাকে তোমার সাথে রাখো। কিজিমা পর্যন্ত পৌঁছাতে আমি তোমাকে সকল হেল্প করব। আমি সকল শর্টকাট রাস্তা ম্যাপ সব জানি। কেট রাজি হলে অ্যানি খুশি হয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কেট হাতে হাত রাখলে অ্যানি টেনে তুলে বলে চলো প্রথমেই তোমার ড্রেসগুলো চেঞ্জ করতে হবে। এই বলে অ্যানি কেটকে মার্কেটে আনলে কেট প্রথমেই তার সেই প্রিয় ড্রিঙ্কস বুম বুম লেমন খোঁজে, কিন্তু লে জ্বালা, সকল ড্রিঙ্কস আছে, শুধু ওই ড্রিঙ্কসটাই শেষ হয়ে গেছে। অ্যানি কেটকে হাসানোর জন্য একটা স্মাইলি ফেসের টি শার্ট বের করে বলে এটা তুমি পরলে বেশ কিউট লাগবে। এরপর অ্যানি কেটকে নিয়ে একটা ক্যাফেতে খেতে আসে। ও কেটকে একটা স্টাইলিশ সাদা সানগ্লাস পরিয়ে দিয়ে বলে তোমাকে মারাত্মক লেভেলের কুল লাগতেছে, সাথে ভয়ঙ্কর লেভেলের সুন্দরী কিলারও লাগতেছে। এই বলে অ্যানি নানা মজা করে কেটকে হাসানোর চেষ্টা করে। তো কেট বলে কার মাধ্যমে আমরা কিজিমা পর্যন্ত পৌঁছাতে পারবো? অ্যানি বলে রেঞ্জি, কারণ রেঞ্জি কিজিমার সিনিয়র অ্যাডভাইজার।
তবে রেঞ্জির আগে আমার বাবা কিজিমার সিনিয়র অ্যাডভাইজার ছিল, কিন্তু তাকে মেরে ফেলা হয়েছে। এখন তো আমার সন্দেহ এই কাজ কিজিমাই করেছে, আর এতে রেঞ্জিরও হাত আছে। কেট বলে রেঞ্জি এখন কোথায় থাকতে পারে? হয়তো তার বয়ফ্রেন্ড জজিমার সাথে। তো জজিমা এখন কোথায় থাকতে পারে? একটা পেন্ট হাউস আছে যেটা টপ ফ্লোরে সে থাকে। কেট তখন সিকিউরিটি গার্ডদের ব্যাপারে সবকিছু শুনে নিয়ে বলে, তুমি সিকিউরিটি গার্ডদের মনোযোগ সরাবে আর এই ফাঁকে আমি ঢুকে পড়বো, ঠিক আছে? সিন কাট হয়ে চলে আসে সেই পেন্ট হাউসে। অ্যানি বিল্ডিং এর নিচে থাকা সিকিউরিটি সেকশনে এসে হেল্প হেল্প বলে চিল্লাতে থাকে। লোকটি গেট খুলতেই অ্যানি ভয়ে লোকটিকে জড়িয়ে ধরে ও হাঁপাতে হাঁপাতে বলে, আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। লোকটি বলে, কোথা থেকে পালিয়ে এসেছো? আর তুমি বা কে? সিন তখন চলে আসে পেন্ট হাউসের টপ ফ্লোরে। আমরা দেখি জজিমা রিল্যাক্স মুডে টিভিতে কার্টুন দেখছে। এমন সময় সিকিউরিটি গার্ড অ্যানিকে নিয়ে এসে বলে, এই মেয়েটি বলছে ও নাকি কিজিমার ভাগ্নি। এটা শুনে জজিমা বলে, ও হ্যাঁ, তোমার নাম অ্যানি তাই না? ওদিকে দেখি নিচে সিকিউরিটি গার্ড নেই। এই সুযোগে কেট কৌশলে বিল্ডিং এ ঢুকে পড়েছে। তো জজিমা বলে, তুমি এখানে কেন? অ্যানি বলে, আমি একজনের সাথে দেখা করতে চাই। তখনই সেখানে পিস্তল হাতে কেট হাজির হয়ে বলে, রেঞ্জি কোথায়? জজিমা বলে, রেঞ্জির কাছে তুমি কি চাও? আর তুমি কে? কেট বলে, সেটা জেনে তোমার দরকার নেই, বলো রেঞ্জি কোথায়? কিন্তু জজিমা কিছুতেই মুখ খুলছে না দেখে কেট অ্যাকশন শুরু করার আগে অ্যানিকে সকল পর্দা টেনে দিতে বলে। ব্যাস, তারপর ये मैंने किया। रुक जाओ, मेरी तरफ देखो, मेरी तरफ देखो। তো কেট অ্যানিকে শান্ত করে নিয়ে বলে, চলো এই রুমটা পুরোপুরি তল্লাশি করি, এতে রেঞ্জির ব্যাপারে কোনো ক্লু পেয়ে যেতে পারি। এই বলে দুজনে তল্লাশি করতে লেগে পড়ে। তো এদিকে কেট ফ্রিজের গোপন সেকশনে পিস্তল পায়। ওদিকে অ্যানি জজিমার ফোনে রেঞ্জির লোকেশন পায়। অ্যানি এসে সেটা কেটকে দেখায়ও বলে, এর সাহায্যে আমরা রেঞ্জির লোকেশন ট্রেস করতে পারবো। এটা শুনে কেট খুশি হয় আর সিন কাট হলে দেখি অ্যানি ও কেট রেঞ্জির লোকেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো এরা রেঞ্জির লোকেশন ট্রেস করে সোজা সেখানে চলে আসে ও অ্যানি রেঞ্জির গাড়ির সামনে এভাবে পথ আটকে দাঁড়ায়। এরপর তো কেট রেঞ্জিকে বন্দুক তাক করে বলে, আমার হাতে সময় নেই, সোজা সোজা বল কিজিমা কোথায়? কিন্তু রেঞ্জি কিছুতেই মুখ খুলছে না দেখে অ্যানি রেগে মেগে পিস্তল ধরেও বলে, তোমরা আমার বাবাকে মেরে ফেলেছ এবং আমাকেও মেরে ফেলার চেষ্টা করেছ। মন চাচ্ছে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেই। কেট রেঞ্জিকে বলে, শোন, কিজিমার ঠিকানা বলে দে, তাহলে তোকে সহি সালামতে ছেড়ে দিব। রেঞ্জি বলে, আমি জানি না ও কোথায় আছে, তবে যখন ও কোথাও গায়েব হয়ে যায় তখন এটা বলে যে ফ্যামিলির সাথে থাকা দরকার। এটা শুনে অ্যানি বলে ওঠে, আমি বুঝতে পেরেছি ও কোথায়। এই বলে অ্যানি চলে যেতে থাকলে কেট ধাম করে রেঞ্জিকে একটা মেরে দিয়ে চলে যায়। তোর কেটের শারীরিক অবস্থা ভীষণ খারাপ, সে ঠিকমতো হাঁটতে পারছে না, হয়তো তার সময় খুবই ঘনিয়ে এসেছে। তাই কেট অ্যানির থেকে ফোন নিয়ে তার গুরু ভ্যারিককে কল করে বলে, আমি কিজিমাকে খুঁজে বের করেছি, আমি কথা দিয়েছিলাম না ওকে খতম করে দিব। ভ্যারিক বলে, বলো তুমি এখন কোথায় আছো? আমি এক্ষুনি তোমার কাছে আসতেছি, তোমাকে হেল্প করতে দাও। কেট বলে, তুমি আস্তে আস্তে, ততক্ষণে আমি মারাই যাব। অ্যানি পাশ থেকে এটা শুনে ইমোশনাল হয়ে যায়। কেট বলে, তুমি আমার লাশটা হোটা জাকার নিকটে পাহাড়ের চূড়ায় কবর দিও। গুড বাই ভ্যারিক। এই বলে কেট দুম করে কলটা কেটে দেয়। এরপর দেখি এরা একটা গাড়িতে করে কিজিমার লোকেশনে যাচ্ছে। কেটের অবস্থা এতটাই খারাপ যে কেট কথা বলার মতো অবস্থায় নেই। এদিকে অ্যানি কেটকে জাগ্রত রাখার জন্য নানা কথা বলে বকবক করে যাচ্ছে। তো অ্যানি বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা মারা গেছে, যার ফলে আমি কখনোই মায়ের ভালোবাসা পাইনি।
মায়ের ভালোবাসাটা আজও আমি প্রতিটি মুহূর্তে মিস করি। আমি আমার মায়ের ফটো দেখেছিলাম একবার, সে দেখতে ঠিক তোমার মতোই ছিল। এসব বলতে বলতে অ্যানি ইমোশনাল হয়ে গেছে। এমন সময় কেট ক্লান্ত হয়ে অ্যানির কাঁধে ঢলে পড়ে যায়। অ্যানি তখন কেটের মাঝে তার মায়ের ভালোবাসাটা ফিল করে ও এই মুহূর্তটা স্মরণীয় করতে খুশি হয়ে কয়েকটা সেলফি তোলে। যেই অ্যানির কেটকে দেখে গা ঘিন ঘিন করতো, সেই অ্যানি এখন কেটকে পরম আদরে কাঁধে আগলে রাখতেছে। তো গাড়িটা লোকেশনে পৌঁছালে অ্যানি কেটকে সাপোর্ট দিয়ে ধরে ভিতরের দিকে নিয়ে যেতে থাকে ও বলে, এটা পুরনো ফ্যামিলি হাউস, এটার ব্যাপারে কেউ জানে না, আমাদের পরিবারের সবাই এখানেই বড় হয়েছে, আমার বাবাও। এসব বলতে বলতে এরা বাসার ভিতরে পৌঁছে গেলে কেট এবার নিজে একা দাঁড়ায় ও হাতে পিস্তল নিয়ে অ্যানিকে বলে, এবার তুমি চলে যাও, আমি একা সামলে নিব। অ্যানি বলে, কি করে সামলে নিবে? নিজের অবস্থাটা দেখেছো? ঠিক মতো তো দাঁড়িয়ে থাকতেই পারছো না, মরে যাবে তো। কেট বলে, হ্যাঁ, তবে ওকে মেরে ফেলার পর। তারপরেও অ্যানি কেটের সাথে ভিতরে যাওয়ার জন্য জেদ করলে কেট এবার নরম স্বরে বলে, দেখো তুমি বাচ্চা মেয়ে, তাই এসব থেকে দূরেই থাকো, তোমার সামনে সুন্দর একটা লাইফ পড়ে আছে, তাই নিজের ভিতরে হিংস্রতা জমাও না, এখান থেকে চলে যাও। এই বলে কেট ভিতরে যেতে থাকলে অ্যানি রেগে মেগে সেখানেই দাঁড়িয়ে থাকে। ওদিকে তো কেট কিজিমার রুমে প্রবেশ করতেই কিজিমা বলে ওঠে, তুমি আমাকে যে গল্পটার ভিলেন বানিয়ে দিয়েছ, তুমি নিজে কি সেই গল্পটার সত্যটা জানো? আমি কি সত্যি এই গল্পের ভিলেন? কেট বলে, আমার এইসব শোনার সময় নেই, আমার দিকে তাকিয়ে কথা বলো। কিজিমা তখন পিছনে ফিরে বসে। কেট বলে, তুমি কিন্টারোর হত্যার বদলা নিতে আমাকে বিষ পান করিয়েছ। কিজিমা বলে, কিন্টারো হত্যার বদলা যদি নিতেই চাই তাহলে তোমার উপর কেন নিব? তার উপর নিব যে হত্যার মূল পরিকল্পনাকারী। তুমি তো আর সেটা নও, তুমি তোমার গুরুর গোলাম। তোমার গুরু তোমাকে আদেশ করেছে, তাই তুমি হত্যা করেছো, তাই তোমার উপর কেন এইভাবে বদলা নিব? এটা শুনে কেট নির্বাক হয়ে যায় ও বলে, হাজারো হোক, কিন্টারো তো তোমার ভাই, আর তার মৃত্যুর জন্য কোনো না কোনো ভাবে তো আমি দায়ী, তাই না? কিজিমা বলে, না, কিন্টারোর মৃত্যুর জন্য দায়ী আমার নিজের ফ্যামিলি। এটা শুনে কেট তো থ মেরে যায়। কিজিমা বলে, অ্যানির মামাই ক্ষমতার লোভে অ্যানির বাবাকে হত্যা করিয়েছে। আসলে আমরা যাকে আপন ভেবে অন্ধের মতো বিশ্বাস করে ফেলি, আর সেই লোকগুলোই যখন স্বার্থের লোভে শত্রু হয়ে যায়, তখন এর চেয়ে সাংঘাতিক ও কষ্টদায়ক আর কিছু হয় না, যেটা আমার সাথে হয়েছে। আর হ্যাঁ, এখন তোমার সাথেও হচ্ছে। এটা শুনে কেট চমকে যায়। সে বলে, আমার সাথেও হচ্ছে মানে? কিজিমা তখন কেটের সামনে রেঞ্জির কিছু ফটো ছুঁড়ে মারে। কেট ফটোতে রেঞ্জির সাথে কাকে যেন দেখে রীতিমতো শক খেয়ে যায়। সিন বাহিরে আসলে দেখি অ্যানি এখনো মন খারাপ করে বসে আছে ও কেটের সহি সালামতে ফিরে আসার অধীর অপেক্ষা করতেছে। এমন সময় সেখানে ভ্যারিক আসে ও অ্যানিকে হাই দেয়। অ্যানি কারোর সাথে কথা বলার মুডে নেই, তাই অ্যানি ইগনোর করে। ভ্যারিক তখন অ্যানির কাছে এসে বসে ও বলে, তোমার যেমন কেটকে নিয়ে টেনশন হচ্ছে, আমারও তেমন টেনশন হচ্ছে, কারণ আমি কেটের একমাত্র ফ্রেন্ড। ও হ্যাঁ, তুমিও। এটা শুনে অ্যানি নরম হয়। ভ্যারিক বলে, আচ্ছা তুমি যে কেটের ফ্রেন্ড, তো এটা কি কেটকে জিজ্ঞাসা করেছো সে কেন তোমার ফ্যামিলিকে মারতে চায়? অ্যানি বলে, ফ্যামিলি মানে কিজিমা আঙ্কেল? ভ্যারিক হ্যাঁ বললে অ্যানি বলে, জানি না কেন, তবে এরা আমার বাবাকে হত্যা করেছে, তাই আমি নিজেও কিজিমাকে হত্যা করতে চাই। তখন ভ্যারিক বলে, আচ্ছা তার মানে তোমার বাবাকে যে হত্যা করেছে তার বদলা নিতে চাও? সিন তখন কিজিমার কাছে গেলে দেখি কিজিমা কেটকে বলতেছে, এবার তো বুঝতেই পারতেছো আমি তোমার আসল শত্রু নই, তোমার আসল শত্রু ভ্যারিক। সিন ভ্যারিকের কাছে আসলে দেখি ভ্যারিক অ্যানিকে বলতেছে, তো তোমার বাবাকে আসলে কে হত্যা করেছে সেটা কি জানো? অ্যানি বলে, কে? ভ্যারিক বলে ওঠে, কেট। সিন আবার কেটের কাছে গেলে দেখি কেট যে ভ্যারিককে নিজের বাবার মতো ভালোবেসে আসতেছে, সেই ভ্যারিকই কেটকে মারার জন্য বিষ পান করিয়েছে। এটা জানতে পেরে কষ্টে হাউমাউ করে কাঁদতেছে। একে তো বিষক্রিয়ায় কেট এমনিতেই মুমূর্ষু অবস্থায় চলে গেছে, তার উপর আবার এমন মানসিক আঘাত। কেট যেন পুরো বিধ্বস্ত হয়ে যাচ্ছে। তো কেট অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে কিজিমাকে বলে, আমার কাজ এখনো শেষ হয়নি, মৃত্যু আসার আগে যেভাবেই হোক আমার কাজ আমাকে শেষ করতে হবে। কিজিমা বলে, সত্য জানার পরেও তুমি যদি এখনো আমাকে মারতে চাও তো মারতে পারো। এই বলে কিজিমা মুখ ঘুরিয়ে বসে পড়ে। কেট তখন পিস্তল হাতে উঠে দাঁড়ায় ও কিজিমার কাছে এসে মাথায় পিস্তল ধরে। এখন ট্রিগার চাপবে, বাট কেটের হাত থরথর করে কাঁপতেছে। হঠাৎ ভিতরে গুলির শব্দে বাহিরে থাকে অ্যানি ও ভ্যারিক চমকে ওঠে। অ্যানির হাবভাব দেখে আমরা বুঝতে পারি ভ্যারিক অ্যানির ব্রেন ওয়াশ করে ফেলেছে, মানে কেটি যে অ্যানির বাবাকে হত্যা করেছে এটা শুনে অ্যানি কেটেরই বিপক্ষে চলে গেছে। এমন সময় কেট বাহিরে এসে অ্যানি ও ভ্যারিককে একসাথে দেখেই আন্দাজ পাই এখানে কি ঘটেছে। তাই কেট বলতে থাকে, অ্যানি না, প্লিজ আমার কথাটা শোনো। অ্যানি চিল্লিয়ে বলতে থাকে, তুমি আমার বাবাকে হত্যা করেছো, এমনকি আমার পুরো পরিবারকেই শেষ করেছো, অথচ আমি তোমাকে বাঁচানোর জন্য কি না কি করে আসলাম।
এই বলে অ্যানি কেটকে গালি দিতে থাকলে কেট বলে তুমি চাইলে আমাকে গুলি করো, তবু প্লিজ ভ্যারিকের গাড়িতে উঠো না, আমি হাত জোর করতেছি, প্লিজ আমার কথাটা শোনো। এই বলে কেট অ্যানির কাছে আসতে ধরতেই এই গেল। তো অ্যানি ভ্যারিকের গাড়িতে উঠে পড়ে বলে এখন কি? ভ্যারিক বলে এখন এখন তোমার নতুন জীবনের শুরু। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ভ্যারিক ঠিক এমনই একইভাবে কেটের অসহায় সময়ে কেটের পাশে ভরসার হাত বাড়িয়ে দাঁড়িয়েছিল এবং সহজ সরল কেটকে নিজের স্বার্থে ইউজ করার জন্য কৌশলে কিলার বানিয়েছিল। আর এখন সেই একই কাজটা ভ্যারিক অ্যানির সাথে করতে চলেছে। चलो जानता हूं पेट में मारोगी तो वो दर्द से धीरे धीरे मरेंगे और समझ जाएंगे कि कुछ पर्सनल था। चलो তো কেটের হুঁশ ফিরতেই বাসার ভিতর থেকে কে যেন বেরিয়ে আসে। আমরা দেখি এটা কিজিমা। তার মানে কেট আসলে কিজিমাকে মারেনি, সে আসলে ফাঁকা গুলি করেছিল। তো কেট নিস্তেজ হয়ে ছেন ছাড়িয়ে ফেলতেছে। এটা দেখে কিজিমা কেটকে সেই ইঞ্জেকশনটা এনে দেয় যেটা কেট এনার্জি বুস্টের জন্য ইউজ করছিল। এরপর বলে মৃত্যুর আগে তোমার কাজ শেষ করো। তো ভ্যারিক অ্যানিকে নিয়ে তার অফিসে আসলে অ্যানি সেখানে রেঞ্জিকে দেখে অবাক হয়। সে ভেবে পাচ্ছে না তার মামা রেঞ্জির সাথে ভ্যারিকের কিসের সম্পর্ক। রেঞ্জি ভ্যারিককে বলে তুমি অযথা একে কেন এখানে এনেছো? ভ্যারিক বলে আরে এটাই তো আমার ভবিষ্যৎ। এই বলে ভ্যারিক অ্যানিকে বসিয়ে রেখে রেঞ্জির সাথে পার্সোনাল বিষয়গুলো নিয়ে নানা তর্কাতর্কি শুরু করে। তাদের কথা থেকে আমরা বুঝতে পারি কেট যে গ্যাংয়ের হয়ে ভাড়াটি খুনের কাজ করে সেই গ্যাংয়ের মেইন বস আসলে ভ্যারিক না, এই গ্যাংয়ের মেইন বস আসলে রেঞ্জি, যা আপনার আমার মতো কেট নিজেও জানতো না। আর প্রবলেমটা শুরু হয়েছে কেটের এই কিলার প্রফেশন ছেড়ে দিয়ে নর্মাল লাইফে যাওয়ার সিদ্ধান্তটা নিয়ে। কেট রেঞ্জির গ্যাং ছেড়ে দিয়ে চলে গেছে। এটা শুনে রেঞ্জি রীতিমতো ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। ভ্যারিক রেঞ্জিকে বলেছিল এক্ষুনি কেটের কিছু করো না, আমি যেভাবেই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে আবার কাজে ফিরে আনবো। কিন্তু রেঞ্জি তার আগেই কেটকে বিষ পান করিয়েছে। তো এরা এসব নিয়ে ঝগড়া করতেছে। ওদিকে দূরে বসে থাকে অ্যানির এসব শুনে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে সে কেটকে গুলি করে ভ্যারিকের সাথে এখানে এসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। সে এখন মরণ ফাঁদে আটকা পড়ে গেছে। সিন কেটের কাছে আসলে দেখি কিজিমা তার গাড়িতে করে কেটকে ভ্যারিকের কাছে পৌঁছে দিচ্ছে। কেট রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে, তার শরীর ধীরে ধীরে গলে পচে যেতে শুরু করেছে। কিজিমা বলে তোমার শরীরের যা অবস্থা তাতে তুমি হয়তো বড় জোর আর 1 ঘন্টা বাঁচবে, তোমার এই শরীর নিয়ে আর লড়াই করা সম্ভব নয়। কেট বলে আমি জীবনের এই শেষ 1 ঘন্টাও লড়াই করে মরতে চাই। এই বলে কেট অ্যানির কিনে দেওয়া সেই চিলমুডের চশমাটা দেখতে থাকে আর কি যেন ভাবতে থাকে। হয়তো কেটের মন এটা পড়তে চাচ্ছে, বাট এই পরিস্থিতিতে সেই মুড আসছে না। এমন সময় কিজিমা তার সিটের নিচ থেকে একটা ড্রিঙ্কস বের করে। কেট ড্রিঙ্কসটা দেখতেই অবাক, আরে এটা তো কেটের সেই প্রিয় বুম বুম লেমন ড্রিঙ্কস। কিজিমা সেটা খাওয়ার জন্য কর্ক খুলে মুখের কাছে নিয়ে গেছে। খেয়াল করে কেট এমনভাবে চেয়ে আছে যেন সে এটা খুব করে খেতে চাচ্ছে। তখন কিজিমা বলে এটা বুম বুম লেমন, খাবে? কেট হ্যাঁ বলে সেটা নিয়েই এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে। ব্যাস, এরপর কোনো কথা নেই, সেই চিলমুড়ের চশমাটা পরে নিয়ে কিজিমাকে বলে ওঠে চলো অ্যানিকে বাঁচাই। এরপর অ্যাটিটিউড কাকে বলে বাপরে বাপ, পুরো আগুন বরাবর। তো কেট সামনে যাকেই পাচ্ছে কচু কাটার মতো কেটে প্রতিটি সিকিউরিটি স্টেপ তোলপাড় করে মেইন অফিসের দিকে আসতেছে। এটা সিসিটিভিতে দেখে ভ্যারিকের কলিজা শুকিয়ে যায়, কারণ কেট যেভাবে ওয়ান ম্যান আর্মি হয়ে টার্নেডোর মতো তেড়ে আসতেছে তাতে কিছুক্ষণের মাঝেই ভ্যারিকের সামনে জমদূতের মতো হাজির হবে। তাই ভ্যারিক বাঁচার জন্য তার লোকদেরকে বলে এক্ষুনি এখানে অ্যানিকে আনো। ওদিকে বাহিরে যে তুফান শুরু হয়েছে অ্যানি তাতে আন্দাজ পেয়েছে কেট চলে এসেছে। এর মাঝেই একজন এসে অ্যানিকে জোর করে ভ্যারিকের কাছে নিয়ে যায়। সিন আবার কেটের কাছে আসে।
ভ্যারিক ভয়ে এখান থেকে কোথায় জানি পালাতে থাকলে ভ্যারিকের পিছন পিছন রেঞ্জিও যেতে থাকে। এটা দেখে ভ্যারিক রেঞ্জিকে একটা পিস্তল দিয়ে বলে, তুমি এখানেই থাকো, ও কিজিমাকে সামলাও। এই বলে ভ্যারিক রেঞ্জিকে এখানে একা রেখে কেটে পড়তেই সেখানে কিজিমার গ্যাং হাজির হয়। তো কিজিমা রেঞ্জির সামনে এভাবে দাঁড়িয়ে গেলে রেঞ্জি ভয়ে ধীরে ধীরে পিস্তল নামিয়ে নেয়। তখন কিজিমা একটা তরবারি রেঞ্জিকে ছুঁড়ে মেরে দিয়ে বলে, হিম্মত থাকলে এটা নিয়ে লড়ো।偉そうな口聞くんじゃねえよ。昔と違うんだ今。সিন কেটের কাছে আসলে দেখি কেট নিঃশ্বাস আটকে রেখে পুরো সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কেন? তখন দেখি তো ভ্যারিক যে রুমে আনিকে জিম্মি করে রেখেছে, কেট ফাইনালি সেই রুমে ঢুকে পড়লে ভ্যারিক হাততালি দিয়ে বলে, সাবাস কেট, আমার ভরসা ছিল তুমি আসবেই। কেট বলে, সরি আনি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার বাবাকে মেরে তোমার যা ক্ষতি করেছি তা যদি আমার জীবনের বিনিময়েও সেটা ঠিক করতে পারতাম তো সেটাই করতাম, বাট সেটা সম্ভব নয়। পাশ থেকে ভ্যারিক অ্যানির কাঁধে পিস্তল ধরলে কেট বলে, প্লিজ ওর কিছু করো না। এর মাঝেই সেখানে কিজিমা তার গ্যাং নিয়ে চলে আসলে গ্যাংয়ের সবাই ভ্যারিকের দিকে বন্দুক তাক করে। কিজিমা সবাইকে বন্দুক নামাতে বলে যাতে ভ্যারিক ও কেট কথা বলার সময় পায়। তো ভ্যারিক কেটকে বলে, আমি আমার পুরো জীবনে কাউকে এতটা ভালোবাসিনি যতটা তোমাকে ভালোবেসেছি। এটা শুনে কেট হেসে দেয় ও বলে, আমরা দুজনেই খুব ভালো করে জানি তুমি কেবল নিজেকেই ভালোবাসো। এই বলে কেট ভ্যারিককে গুলি করার জন্য পিস্তল তুলবে, বাট শরীরে শক্তি না থাকার কারণে পিস্তল তুলতে পারছে না, হাত শুধু কাঁপছে। এটা দেখে ভ্যারিক আগে গুলি করবে, তার আগেই It's okay. तुम जाओ। জানেনই তো আমার চ্যানেলটি নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আমার ভিডিওতে যে পরিমাণ ভিউ হওয়ার কথা তা হচ্ছে না, এসব দেখে তো হতাশ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কি করব। আমার ভিডিওগুলো আপনার যদি সত্যিই ভালো লেগে থাকে তো লাইক দিন এবং কমেন্ট করে ভালো মন্দ উৎসাহ দিন। আমার ভুলগুলো ধরে দিন, সাথে আমার ভালোগুলোও তুলে ধরে দিন, এতে ভালো মন্দ বুঝতে পারবো। সাথে আপনারা যে আমার পাশে আছেন এই ফিলটাও আসবে, যা আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর হ্যাঁ, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যেভাবে বাড়ার কথা সেটাও বাড়ছে না। অন্যদের কথা জানি না, আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আজকে সাবস্ক্রাইব করে নিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।